The first class is about the phase diagram of different kind of alloy or the pure metal. তোমাদেরকে একটু বলে নেই, যেহেতু আমাদের সিলেবাসটা দুটো ভাগে ভাগ করা, তো ফেজ ডায়াগ্রামটা ধরো যে একটা পার্টের প্রথম থেকে শুরু, মানে এর আগে আরো কিছু ইনিশিয়াল সিলেবাস আছে, ঠিক আছে? ওইটা হচ্ছে যেহেতু ফার্স্ট পার্ট, ওটা পড়াবে হচ্ছে তোমাদের মানে আরেকজন কোর্স টিচার, ঠিক আছে? বাট বিফোর প্রসিডিং টু ফেজ ডায়াগ্রাম একটু বেসিক থাকা খুবই জরুরি। হ্যাঁ, লাইক হোয়াট আর দ্য স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালের স্ট্রাকচারটা কিরকম তার সম্বন্ধে একটু জ্ঞান থাকা জরুরি। তো আমি একটা খুবই ব্রিফ একটা ডেসক্রিপশন দিব অন দ্য স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস, দেন উই উইল প্রসিড টু দ্য ফেজ ডায়াগ্রাম ডিরেক্টলি। তো আমরা এই চ্যাপ্টারে কি কি শিখবো? আমরা শিখবো হচ্ছে ফেজ কি, একটা অ্যালয় বা হচ্ছে একটা পিওর ম্যাটেরিয়ালের মধ্যে কি ধরনের ফেজ থাকে, ফেজের কম্পোজিশন গুলো কি, ফেজ ডায়াগ্রাম কিভাবে ড্র করে, ঠিক আছে? ফেজ ডায়াগ্রাম, বাইনারি ফেজ ডায়াগ্রাম গুলো কি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের বাইনারি ফেজ ডায়াগ্রাম আছে, লাইক ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম, হ্যাঁ, পেরিটেকটিক ফেজ ডায়াগ্রাম, আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম। এগুলো ধাপে ধাপে আমরা শিখবো, স্লোলি শুরু করব। সো যেটা বললাম যে বিফোর প্রসিডিং টু দ্য ডিরেক্ট কন্টেন্ট অফ ফেজ ডায়াগ্রাম, we should have some brief knowledge on the structure of materials, ঠিক আছে? So let's proceed. এই রেফারেন্স বুকস গুলো আমি স্লাইডেও দিয়ে দিছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে যে বইগুলো তোমরা পড়তে পারো। আমি আজকে যেই মানে টপিকটা পড়াচ্ছি এটা মানে ইটস এ কম্বো অফ ডিফারেন্ট সোর্স। হ্যালো স্যার, বলছিলাম পিডিএফটা কি পাওয়া যাবে কিনা স্যার? মানে বইয়ের? জি স্যার। হ্যাঁ, আমি বইয়ের পিডিএফ দিয়ে দিব। ওকে, so first of all, we are going to know about structure of materials. So materials differ from one another because of the differences of their properties. একটা ম্যাটেরিয়াল আর একটা ম্যাটেরিয়ালের চেয়ে ডিফার করে বিকজ অফ দেয়ার প্রপার্টিস। যেমন মেটাল বেশি ডাক্টাইল না সিরামিক, বলুন তো? স্যার, কোশ্চেনটি একটু আবার বলবেন? মেটাল আর সিরামিক এই দুটোর মধ্যে ডাক্টাইল কোনটা বেশি? অফকোর্স মেটালটা হচ্ছে ডাক্টাইল বেশি, দ্যাট মিনস এটা টাফনেসও বেশি, ইট উইল অ্যাবজর্ব মোর এনার্জি বিফোর ফ্র্যাকচার দেন the ceramic. Similarly, iron differs from a plastic material due to higher density, strength, electrical conductivity. অর্থাৎ আয়রন আর প্লাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে স্বভাবত একটা পার্থক্য আছে তাদের প্রপার্টিস, ঠিক আছে? বা গোল্ড ডিফার ফ্রম আয়রন, আমরা জানি গোল্ড মানে এটার ভরি কিন্তু অনেক বেশি, হ্যাঁ, যেটা হচ্ছে 22 ক্যারেট যে গোল্ডটা, ওটার প্রাইস বোধহয় এখন 72, আর 21 ক্যারেট যেটা ওটা বোধহয় 21। সো gold differ from iron from the property of color, density, corrosion resistant. আয়রন কিন্তু corrosion resistant না আনলেস তুমি এটাকে পেইন্ট করতেছো বা গ্যালভানাইজ করতেছো। সো every material is different from the another due to the various property. এই যে প্রপার্টি গুলো এগুলো চেঞ্জ হচ্ছে কেন, বা এক একটা প্রপার্টি এক এক রকম কেন? বিকজ অফ দ্য স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস। আমি যদি আরো গভীরে যাই, যে স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস বলতে কি, স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস বলতে আমি যদি একদম মানে মাইক্রো স্ট্রাকচারের কথা বলি, তাহলে বলতে পারি যে এটার মধ্যে নানা রকম গ্রেইন আছে, ঠিক আছে? গ্রেইনের সাইজ এক একটা এক রকম, ইউনিফর্ম না এরকম হতে পারে। বা আমি যদি আরো ডিপে বলি তাহলে এটা যে ক্রিস্টাল স্ট্রাকচার, হ্যাঁ, ওটা এক এক রকম হতে পারে, লাইক কোনোটা ফেস সেন্টার, কোনোটা বডি সেন্টার, কোনোটা হচ্ছে ক্লোজড প্যাকড হেক্সাগোনাল, এই শেপ। আপনারা তো ফিজিক্স 1 করেছেন না?
কোর্সটা? জি স্যার। হ্যাঁ, ফিজিক্স 1 এর মধ্যে আপনারা এই যে স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস পড়েছেন না, মিলার ইন্ডিসিস দিয়ে কিভাবে কোন কি বলে ওটাকে, ওই যে একটা আপনার স্থানাঙ্কের মধ্যে বসিয়ে যে এটার কোন ফেজের মধ্যে আমি কোন ফেজটা বুঝাচ্ছি, আমি কোন তলটা বুঝাচ্ছি, ওটা দিয়ে বের করা যেত না? তো ওই রকম ভাবে ক্রিস্টাল স্ট্রাকচার, যে আমার একটা ম্যাটেরিয়াল সাপোজ ধরেন একটা অ্যালয়ের, হ্যাঁ, যখন একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করেছে সেটা কোন ধরনের ল্যাটিস কে ফলো করেছে, তো ওটার উপরও কিন্তু আমার ম্যাটেরিয়ালের প্রপার্টিটা ডিপেন্ড করবে। হ্যাঁ, নানান রকম ক্রিস্টাল স্ট্রাকচার হতে পারে, লাইক কিউবিক, হেক্সাগোনাল, পরে হচ্ছে রম্বয়েড্রাল, এরকম হতে পারে। এন্ড আরো ডিপলি যদি চিন্তা করি আমি, তাহলে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারটা ইজ অ্যাবাউট অ্যাটম, এই যে আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে অ্যাটমটা একটা নির্দিষ্ট কি থাকে, একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তাই না, নিউক্লিয়াসের চারদিকে। তারপর হচ্ছে এটা যে যোজন ইলেকট্রন গুলো থাকে বা যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন গুলো থাকে, এগুলো কি থাকে, আনস্টেবল স্টেটে থাকে এবং they want to get released from the nucleus and wants to get bonded with other material to find out the octet, অষ্টক পূর্ণ করার জন্য। আমরা এগুলো জানি না? তো যেগুলো মেটাল ধর্ম বহন করে ওইগুলার শেষ কক্ষপথে বা কি বলে ওগুলার যোজন ইলেকট্রনের সংখ্যা এক এক রকম বেজোড় হয়। তো এরকম এই অ্যাটমিক স্ট্রাকচারের জন্য কিন্তু প্রপার্টিটা বিভিন্ন রকম হয়। সো আমি দেখতেছি এই নানান রকমের স্ট্রাকচারের জন্য আমার ম্যাটেরিয়ালের প্রপার্টি এক এক রকম। সো আমার স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালটা জানা খুবই জরুরি, যে আমার ম্যাটেরিয়ালটা কিভাবে গঠিত হয়েছে। Difference in properties of various materials are due to the differences in their structure of materials in order of decreasing magnification, মানে আমি যদি আস্তে আস্তে একদম ডিপ থেকে আস্তে আস্তে খালি চোখে দেখা শুরু করি, the structure of solid material can be expressed as atomic structure, তারপর আসে ক্রিস্টাল স্ট্রাকচার, তারপর আসে মাইক্রো স্ট্রাকচার, দেন আসে ম্যাক্রো স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে ইটস ডিপেন্ডস অন ম্যাগনিফিকেশন, তুমি কত মানে ক্ষুদ্র ভাবে এটাকে পর্যবেক্ষণ করতেছো। সো ফার্স্ট অফ অল আসে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারটা কি, এটা আমরা ওই যে হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা যে কেমিস্ট্রির থিওরি গুলো ফলো করেছি ওগুলো নিয়ে, লাইক অ্যান অ্যাটম হ্যাজ এ ভেরি কমপ্লেক্স স্ট্রাকচার হুইচ রেজেম্বলস এ মিনিয়েচার সোলার সিস্টেম, মানে আমরা সৌরজগতের সাথে তুলনা করতে পারি। ফর সিম্পলিসিটি ইট মে বি কনসিডার্ড টু বি এ টিনি স্ফিয়ার, একটা গোলক আকৃতির মতো আমরা কল্পনা করতে পারি একটা অ্যাটমকে। তো কি করে আমরা এই অ্যাটমের মধ্যে আমরা কি জানি, অ্যাটমের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, এর চারদিকে ইলেকট্রন গুলো রিভলভ করতে থাকে। ইলেকট্রনের আবার কি বলে এটাকে, দুই ধরনের বা গতি থাকে, একটা হচ্ছে তার নিজস্ব কক্ষপথে, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে একটা রিভলভিং পাওয়ার থাকে। তারপর হচ্ছে the electrons revolve around the nucleus in different orbits, আমরা জানি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, এক এক কক্ষপথের এনার্জি লেভেল এক এক রকম। they are bound to the nucleus by different energy levels, এই যে যেই এনার্জি লেভেলে আছে, লাইক আমরা ওই যে তাদের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতাম যে তারা কি KLMN এ পড়তেছে না SPDF এ পড়তেছে, সেখান থেকে একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আমরা তাদেরকে ডিফাইন করে দিতে পারতাম। Electrons belonging to an atom may be classified as outer electrons and inner electrons. Outer electrons কোনগুলা, যেগুলোকে আমরা যোজন ইলেকট্রন বলি, ভ্যালেন্স ইলেকট্রন। তোমাদের মনে আছে যোজন ইলেকট্রন? জি স্যার। হ্যাঁ, এটা কি করতো, যেটা লাস্টের স্টেজে বেজোড় সংখ্যক যে আমার ইলেকট্রনটা থাকতো, ওটা কি থাকতো, খুবই লুজলি কানেক্টেড থাকতো নিউক্লিয়াসের সাথে, ঠিক আছে, যার কারণে এটা অন্য একটা ম্যাটেরিয়ালের সাথে বন্ড ক্রিয়েট করতো। Every electron performs two types of motion simultaneously, which is যেটা বললাম, একটা নিউক্লিয়াসের চারিদিকে, আর একটা হচ্ছে তার নিজস্ব কক্ষপথে তার রিভলভিং। সো এটা এই যে এটা একটা ফর্মুলাও ছিল, the wavelength of a moving electron h divided by rho। এখানে রোটা হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রন, অর্থাৎ ভরবেগ। এটাকে যদি আবার ভাঙো এই রোটাকে, এটাকে আবার আসে কি m,
আর হচ্ছে ভি, এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। এটা কার ইকুয়েশন বলতে পারো, মনে আছে তোমাদের? স্যার প্লাঙ্কের। প্ল্যাঙ্কের ডি প্ল্যাঙ্কের ব্রগলি। না, এটা ডি ব্রগলির একটা ইকুয়েশন ছিল, ঠিক আছে? ডি ব্রগলি ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, ডি ব্রগলির এই ইকুয়েশনটা ছিল। কোনটা স্যার? আমি সেকেন্ডটা, প্রথমটা। হ্যাঁ স্যার, ডি হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে তোমার এটা কি বলে, এটা ম্যাক্স প্ল্যাঙ্কের। প্লাঙ্ক। হ্যাঁ, প্ল্যাঙ্কেরও ছিল, দেন হচ্ছে ওটা মডিফাই করে ইয়ে দেওয়া আইনস্টাইনের ওই যে প্যাকেট এনার্জি বা আমরা ফোটন পড়েছিলাম না, ওইখান থেকে এই ফর্মুলাটা আসছে, E is equal to h nu. The magnitude of a quantum energy is given by E is equal to h nu. নিউটা ছিল হচ্ছে frequency of radiation, আর nu is equal to c divided by nu. এখানে সিটা কি, velocity of light, আর ল্যামডাটা হচ্ছে তোমার ওয়েভ লেংথ অফ রেডিয়েশন। আচ্ছা যাই হোক, মানে এই ধরনের অ্যাটমিক স্ট্রাকচার আমার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মধ্যেই আছে, একদম যদি ন্যানো লেভেলে চিন্তা করি, রাইট? তো এই ইলেকট্রন গুলো যে আমার বিভিন্ন শেল বা সাব শেলে আছে, ওগুলোকেও কিন্তু আমরা ভাগ করি, যে লাইক কে, এল, এম, এস, পিডিএফ। তোমাদের মনে আছে যদি কে তে থাকে তাহলে তার এনার্জি লেভেল কত বলো তো? তোমরা তো অনেকেই টিউশনই করো। 1 স্যার। 1। হ্যাঁ, এল এ থাকলে 2 স্যার। 2, এম এ থাকলে 2। দেন হচ্ছে আমরা আবার এই শেল গুলোকে আবার ইয়েতে ভাগ করতে পারি না, বিভিন্ন রকম সাব শেলে? জি স্যার, এসপিডিএফ। হ্যাঁ, এসপিডিএফ। Each electron of the atom belongs to a particular orbit and occupies a definite energy level. The exact position of the electron in the atom is specified by quantum numbers. মনে আছে কোয়ান্টাম নাম্বার ছিল? জি স্যার। হ্যাঁ, এক একটা কোয়ান্টাম নাম্বার আবার কিন্তু এক একটা কি বলে এটাকে, এক একটা মানে কোয়ালিটি বা কোয়ান্টিটি ডিফাইন করে। লাইক এনটা কি করতো, দ্য এনার্জি অফ মেইন সেল। এলটা কি করতো, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, না এরকম ছিল না? তারপর হচ্ছে এমএস স্পিনটা কি ছিল, ওই যে দুই রকমের স্পিন, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, তাই না? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। জি স্যার। So valence electrons plays an important role in producing most of the chemical, electrical and optical properties. So এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো থাকে, এগুলোর কারণে কিন্তু আমরা বুঝতে পারি কোনটার কি ধরনের কোয়ালিটি আছে, তাই না? আমরা পর্যায় সারণী থেকে দেখতাম না যে এটার মধ্যে যেহেতু এত ভ্যালেন্স ইলেকট্রন আছে, সো এটার এই ধরনের ধর্ম প্রদর্শন করে। নানান রকম ইয়ে ছিল না, কোশ্চেন ছিল না? সো ম্যাটেরিয়ালের স্ট্রাকচারে একবারে ন্যানো লেভেলে হচ্ছে থাকেই অ্যাটমিক স্ট্রাকচারটা, ঠিক আছে? তো তারপর আসে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে? তারপর যদি আরেকটু ব্রডলি দেখো তাহলে আসে ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল স্ট্রাকচারটা কি? Atoms combine together to form the crystals, and the arrangement of atoms in the interior of a crystal is called the crystal structure. মানে আমার একটা ক্রিস্টালের মধ্যে আমার অ্যাটম গুলো কিভাবে সাজানো আছে বা কিভাবে অ্যারেঞ্জড আছে, দ্যাট ইজ কল্ড দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। এবং ক্রিস্টাল স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে ইট রিপিটস ইটসেলফ এট এ রেগুলার ইন্টারভাল ইন 3 ডাইমেনশন থ্রুআউট দ্য ইন্টেরিয়র অফ দ্য ক্রিস্টাল। যেমন হচ্ছে ধরো এই যে এইটা একটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, এটা কি বলতেছে, বিসিসি বা বডি সেন্টার্ড টিউব। অর্থাৎ তুমি যদি এটাকে বলতেছে ল্যাটিস, বুঝছো? এই ধরো একটা 3 ডাইমেনশনে তুমি যদি রেখা আঁকো, বুঝতে পারছো? তুমি যদি 3 ডাইমেনশনের মধ্যে এই একটা অ্যাটমকে ঘিরে যদি রেখাগুলো টানো, তাহলে বলতেছি ওটাকে ল্যাটিস। আর এই যে একটা স্ট্রাকচার, এটাকে বলতেছে একটা ইউনিট সেল। তো ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে এই ইউনিট সেলটা এট এ সার্টেন টাইম এটা রিপিট করবে। যদি রিপিট করে, দ্যাট ইজ কল্ড দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। নট নেসেসারি যে এটা বিসিসি হবে, এটা হতে পারে ফেস সেন্টার কিউবিক বা হেক্সাগোনাল ক্লোজড প্যাক, এরকম হতে পারে। This structure is determined by grouping of atoms, মানে গ্রুপিং অফ অ্যাটমস এরকম হতে পারে। আরেকটা হতে পারে বন্ডিং বিটুইন দেম। এই যে বন্ডিং বিটুইনটা দেম বলতে এগুলা বোঝাচ্ছে। টাইপস অফ স্পেস ল্যাটিস ফর্ম, এই যে কিরকম ল্যাটিসটা ফর্ম করতেছে, বিসিসি, তারপর হচ্ছে এফসিসি না এইচসিপি, এরকম। দ্য প্যারামিটারস অফ ইউনিট সেল, দ্য নাম্বার এন্ড পজিশন অফ দ্য অ্যাটমস পার ইউনিট সেল, এগুলোর উপর ডিপেন্ড করতেছে আমার ক্রিস্টাল স্ট্রাকচারটা। তো ফার্স্ট অফ অল গ্রুপিং অফ অ্যাটমস। গ্রুপিং অফ অ্যাটমস কিরকম হতে পারে?
আমি খুবই সংক্ষেপে বলতেছি এগুলা। একটা হতে পারে যে মেটালিক স্ট্রাকচার, সরি মলিকুলার স্ট্রাকচার হতে পারে, বুঝতে পারছো? যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এটার মধ্যে দুইটা পরমাণু আছে একসাথে, ঠিক আছে? পানি হতে পারে, দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন পরমাণু, কার্বন ডাই অক্সাইড হতে পারে। আর এগুলোর মধ্যে একটা স্ট্রং কোভ্যালেন্ট বা আয়নিক বন্ডের মাধ্যমে মলিকুলার ইয়েটা হয়, মলিকুলার স্ট্রাকচারটা গঠন হয়। কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারে কি হচ্ছে, ক্রিস্টাল স্ট্রাকচারে এই যে আমার ল্যাটিসটা, এটা হচ্ছে একটা রিপিটিটিভ প্যাটার্নে থাকে। এছাড়াও হতে পারে অ্যামরফাস স্ট্রাকচার, ওটা সচরাচর একটা সার্টেন টাইম পরে শেষ হয়ে যায়, যেটা দ্যাট ইজ কল্ড দ্য অ্যামরফাস স্ট্রাকচার। আর এগুলোর মধ্যে কি কি ধরনের বন্ড থাকতে পারে দেখো, মেটালিক বন্ড থাকতে পারে, আয়নিক বন্ড থাকতে পারে, কোভ্যালেন্ট বন্ড বা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড এরকম থাকতে পারে। আর নানান রকমের ক্রিস্টাল সিস্টেম আছে, যেমন হচ্ছে এগুলো হচ্ছে সব কিউবিক, এটা হচ্ছে হেক্সাগোনাল, এই দুটো হচ্ছে কিউবিক। এছাড়াও দেখো থাকতে পারে হচ্ছে টেট্রাগোনাল, অর্থরম্বিক, রম্বোহাইড্রাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, এগুলো হচ্ছে ক্রিস্টাল সিস্টেম। আর হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার গুলো হচ্ছে এগুলো বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক, তারপর হচ্ছে ক্লোজ প্যাকড এইচসিপি বা বডি সেন্টার টেট্রাগোনাল। সো দিস ইজ দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। এই ক্রিস্টাল স্ট্রাকচারের উপর আমার বিভিন্ন রকম প্রপার্টি গুলো আমার ডিপেন্ড করবে। এবং আমাদের কি মেমোরাইজ করে রাখতে হবে কোনটা ক্রিস্টাল স্ট্রাকচার? হ্যাঁ, আমাদের কি স্যার মেমোরাইজ করতে হবে কোনটা ক্রিস্টাল স্ট্রাকচার এরকম? না এটা জানার জন্য, এটা হয়তো হ্যাঁ ওই যে আরেকটা পার্ট আছে না, ওই পার্টে এগুলো তোমাদেরকে ডিটেলস পড়াবে, বাট মানে আমার পার্টটা পড়ার জন্য এগুলো জানা একটু জরুরি। লাইক একটু পরে হয়তো এই ধরনের টার্ম আসবে যে পিসিসি, ঠিক আছে, বা এফসিসি। তো ওই কনফিউশন গুলো যেন না হয় তার জন্য আমি একটু মানে আগে থেকে শুরু করছি। পার্টেতে হয়তো তোমাদের এগুলো হ্যাঁ জানতে হবে এগুলো। স্যার এগুলোর মধ্যে ডিফারেন্স কি? এটার বন্ডিং এর শুধু ডিফারেন্স ইসিসি বা এফসিসি? এগুলো হচ্ছে তোমার মানে ক্রিস্টাল স্ট্রাকচার, এক একটার জন্য এক এক রকমের তোমার প্রপার্টি গুলো, যেমন হচ্ছে আমার ম্যাগনেটিক প্রপার্টি থাকতে পারে, ইলেকট্রিক্যাল প্রপার্টি থাকতে পারে, এগুলো এক এক ক্রিস্টালের জন্য এক এক রকম হবে তোমার প্রপার্টি, বুঝতে পারছো? আমি তো ম্যাটেরিয়াল নিয়ে পড়তেছি, তো আমার জানা লাগবে না কোনটার মধ্যে কি ধরনের স্ট্রাকচার আছে? এই রিলেটেড পড়াশোনাগুলোই তোমাদের পার্ট এতে আছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে স্যার হচ্ছে বিসিসি কে কেন বডি সেন্টার বলা হয় বা হচ্ছে ও, ফেস সেন্টার, এগুলো আচ্ছা হচ্ছে আচ্ছা, আমরা পার্ট এ তো বলবো। হ্যাঁ হ্যাঁ পার্ট এতে পড়বো। আমি যদি সংক্ষেপে বলি, এই যে দেখো বডি সেন্টার বলতে এটা বোঝাচ্ছে ধরো একটা কিউবিকের মাঝখানে যদি একটা অ্যাটম নিয়ে ক্রিস্টালটা গঠিত হয়, যার সাথে সব ধরনের মানে সবগুলো এই যে আমার কিউবের বাকি সব জায়গায় যে অ্যাটম গুলো আছে, এই অ্যাটমের সাথে যদি বন্ডেজ ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড বডি সেন্টার। ফেস সেন্টারটার মধ্যে বডি সেন্টারটা নাই। আমার একটা কিউবের ফেস আছে 6টা, তাই না? 1 2 3 4 5 6। এইটার প্রত্যেকটা ফেসে যদি একটা অ্যাটম নিয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার গঠন করে, তাহলে এটাকে বলতেছে কি? ফেস সেন্টার্ড কিউবিক। তারপর হেক্সাগোনাল ক্লোজ প্যাক, ধরো এই যেটা কয়টা, 1 2 3 4 5 6, 6 কোণায় 6টা, এবং হচ্ছে যে উপরের এবং নিচের ফেসে আছে একটা করে, এবং আমার যে এই 6টা যে আমার ফেস আছে, এটার একটার পর একটা অর্থাৎ 3টা মিলে যদি তোমার এরকম বন্ড ক্রিয়েট করে, তাহলে ওটাকে বলতেছে ক্লোজ প্যাক, বুঝতে পারছো? জি স্যার। এরকম এগুলোর মধ্যে আবার কোনটা কি অ্যাঙ্গেল, বুঝতে পারছো? এগুলোকে বলে হচ্ছে অ্যাক্সিয়াল লেংথ বা অ্যাঙ্গেলস। এগুলো কি হবে, এগুলো তোমরা ওটাতে ডিটেলস করবা, বুঝতে পারছো? মানে এটা আসলে আমার পার্ট না। বা বা আমি যে ফেজ ডায়াগ্রাম শুরু করছি এটারও প্রতিপাদ্য বিষয় এটা না, বাট রেদার এগুলো একটু জানা বা একটু কনসেপ্ট থাকা জরুরি। ল্যাটিসটা কি? ল্যাটিস হ্যাঁ, ল্যাটিস ল্যাটিসটা হচ্ছে তুমি যদি ধরো তোমার অ্যাটম গুলো আছে, অ্যাটমটাকে ধরো আমি যদি এখানে ড্র করি, আমি দেখবো কি একটা ওয়ান ডাইমেনশনাল একটা স্ট্রাকচার দেখবো, বাট ওটাকে তুমি যদি অ্যাটমের চারদিকে, ঠিক আছে, অ্যাটমের চারদিকে যদি তুমি 3 ডাইমেনশনাল রেখাগুলো আঁকো, তাহলে যেই তুমি একটা বক্স আকারে পাবা, দ্যাট ইজ কল্ড ল্যাটিস। যেমন হচ্ছে এই যে আগের যে ফিগারটা ছিল, হ্যাঁ, ধরো এই যে এই অ্যাটমকে ঘিরে তুমি ল্যাটিসটা গঠন করবা, তাহলে এই যে দেখো তো এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন আছে না? হ্যাঁ আছে। তো আবার সিমিলারলি দেখো এটার এই পাশেও আঁকতে পারতা,
এই পাশেও আঁকতে পারতা না। তো এই অ্যাটমকে ঘিরে তুমি যদি এরকম 3 ডাইমেনশনাল উপরে নিচে ডানে বামে তুমি রেখা আঁকা শুরু করো, তাহলে ওটাকে বলে স্পেস ল্যাটিস। বুঝতে পারছো? বা নেট অফ স্ট্রেট লাইন। এখন এই যে তুমি 3 ডাইমেনশনাল আঁকলা, ঠিক আছে, বা 3 ডাইমেনশনাল একটা বক্সের মতো আঁকলা, এটা কোন জায়গায় কোন অ্যাটমটা তোমার অবস্থান করে এটাকে কি বলে এটাকে এটাকে একটা মানে কোন জায়গায় কোন অ্যাটমটা অবস্থান করবে বা যেই স্ট্রাকচারটা তোমার রিপিট করবে ওটাকে বলতেছি ইউনিট সেল। যেমন এইখানে খেয়াল করো, এইখানে এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, ফেসে কিন্তু নাই, এটাতে আবার ফেসে আছে। সো এটার জন্য এই বডিতে একটা স্ট্রাকচার, 4 কোণায় 4টা, নিচের ফেসে 4 কোণায় 4টা, দ্যাট ইজ এ ইউনিট সেল। এবং ইউনিট সেলটা আমি কিভাবে আমি এটাকে ডিফাইন করতে পারছি, কারণ হচ্ছে আমি এটাকে ল্যাটিস মানে আমি সর্বপ্রথম এটা ল্যাটিসটা ড্র করছি। যেমন এটার জন্য 3 ডাইমেনশন কি হতে পারে, এইটা এইটা এইটা, এটার জন্য 3 ডাইমেনশন কি, এটা এটা এটা, বা এইখানে যদি আরেকটা আঁকো, তুমি যদি এইখানে আরেকটা রেখা এঁকে দাও, তাহলে দ্যাট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য ল্যাটিস, বাট এইখানে আমার কোনো অ্যাটম অবস্থান করতেছে না। বুঝতে পারতেছো? জি স্যার। মানে এটার মধ্যে অসংখ্য রেখা আছে, এখন কোথায় অ্যাটমটা আমার অবস্থান করবে, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য ইউনিট সেল। বাট ল্যাটিস বলতে এই যে 3 ডাইমেনশনাল যে নেট অফ লাইনস, এই যে আমি যে একটা ঘনক আঁকছি, বুঝতে পারছো, দ্যাট জি ইজ দ্য স্যার। ল্যাটিস। আচ্ছা, তো স্যার ল্যাটিসটাই কি রিপিট হয়ে ক্রিস্টাল গঠন করে? আর ল্যাটিসটা এটাকে মানে ল্যাটিসটা না, অ্যাকচুয়ালি তোমার রিপিট করে ইউনিট সেল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ল্যাটিস নিয়ে ইউনিট গঠন করে। ল্যাটিসটা থেকে আমরা বুঝতে পারি যে আমার মানে ইউনিট সেলের আমার যে অ্যাটমটা আছে, অ্যাটমটা কোথায় বসবে। আচ্ছা, বুঝতে ঠিক আছে, পারছো? ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, ওকে। তারপর আসে মাইক্রোস্ট্রাকচার। মাইক্রোস্ট্রাকচার হচ্ছে আরেকটু মানে ডিপ থেকে আরেকটু হচ্ছে মানে ব্রডলি জানা, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রাকচার অফ ম্যাটেরিয়াল আন্ডার এ মাইক্রোস্কোপ ইজ কল্ড দ্য মাইক্রোস্ট্রাকচার। তুমি যদি মাইক্রোস্কোপে তুমি ভিউ করো তোমার ম্যাটেরিয়ালটা, দ্যাট ইজ কল্ড দ্য মাইক্রোস্ট্রাকচার। ইট কনসিস্ট অফ ফেজ স্ট্রাকচার এন্ড গ্রেন স্ট্রাকচার। অর্থাৎ মাইক্রোস্ট্রাকচারটা দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ফেজ স্ট্রাকচার আর গ্রেন স্ট্রাকচার। তার মানে তুমি বুঝতে পারতেছো আমার গোল কিন্তু এখানে শুধু এই ফেজ স্ট্রাকচারটা, ফেজ ডায়াগ্রাম করার জন্য, এটা পড়ার জন্যই আমরা মানে এত ডিপ থেকে আসছি। সো ফেজ স্ট্রাকচারে কি থাকে, the phase structure is expressed in terms of various phases present, their relative amounts, distribution and alignment. Depending upon the number of phases present, microstructures are either single phase অথবা মাল্টি ফেজ স্ট্রাকচার। অর্থাৎ আমার একটা ম্যাটেরিয়ালের মধ্যে, পিওর ম্যাটেরিয়ালের মধ্যে একটা সিঙ্গেল ফেজ থাকতে পারে, অ্যালয়ের মধ্যে তোমার আহ কয়েকটা ফেজ প্রেজেন্ট থাকতে পারে। এই যে কি ধরনের ফেজ গুলো প্রেজেন্ট আছে, ঠিক আছে, কি পরিমাণ কোন ফেজে কি পরিমাণ অ্যামাউন্ট প্রেজেন্ট আছে, কোনটার কেমিক্যাল কম্পোজিশন, এইগুলো বের করাই হচ্ছে আমার বা এইগুলো নিয়েই হচ্ছে আমার মাইক্রোস্ট্রাকচারটা গঠিত হয় আমার ম্যাটেরিয়াল। ঠিক আছে। আর গ্রেন স্ট্রাকচারটা shows the size shape of the grain which form the bulk material. যেমন আমরা একটা যদি মানে একটা মাইল্ড স্টিল বা একটা লোহা যদি আমরা সচরাচর দেখি, এটাকে আমাদের কি মনে হয়, একটা জাস্ট একটা কম্প্যাক্ট একটা ম্যাটেরিয়াল মনে হয়। বাট ইফ ইউ ভিউ ইট আন্ডার দ্য মাইক্রোস্কোপ ইউ উইল সি ডিফারেন্ট গ্রেডস। এটা দেখার সিস্টেম আছে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইয়ে করে স্যান্ড পেপার দিয়ে ধরো ক্রস সেকশন বরাবর যদি তুমি একটু ঘষে নাও, তারপর এটাতে একটা ফ্লুইড আছে, ফ্লুইডের নামটা আমি ভুলে গেছি, ফ্লুইডটা লাগিয়ে ওটা হিট ট্রিটমেন্ট করতে হয়। হিট ট্রিটমেন্ট করার পর একটা মাইক্রোস্কোপের নিচে দেখলে গ্রেন গুলো দেখা যায়। বুঝতে পারছো? আমাদের একটা এরকম ল্যাব করেছিলাম আমরা, তারপর গ্রেন থেকে বোঝা যায় আসলে আমরা হিট ট্রিটমেন্টও করবো পরবর্তীতে। ওই হিট ট্রিটমেন্ট করার পর মাইক্রোস্ট্রাকচারটা কেমন হয়েছে, এটা কি ইউনিফর্ম হয়েছে গ্রেন গুলো, নাকি এক একটা এক এক রকম শেপে হয়েছে। ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য মাইক্রোস্ট্রাকচার। তো এটার মধ্যে ফেজ স্ট্রাকচার আছে আর গ্রেন স্ট্রাকচারটা আছে। আর ম্যাক্রো স্ট্রাকচারটা ইজ নাথিং বাট অবজার্ভিং আ ম্যাটেরিয়াল উইথ দ্য নেকেড আই অর বাই ইউজিং আ স্মল হ্যান্ড ম্যাগনিফাইং লেন্স। Macrostructural examination of material is done to reveal structural defects or inhomogeneities
of a large area. So আমরা in a brief বা in a nutshell আমরা আমরা স্ট্রাকচার অফ ম্যাটেরিয়াল সম্বন্ধে জানলাম যে আমরা যদি আস্তে আস্তে ডিক্রিজিং অফ ম্যাগনিফিকেশন যদি করি তাহলে এভাবে আস্তে আস্তে আমরা স্ট্রাকচার গুলোকে ডিফাইন করতে পারি একদম অ্যাটমিক লেভেল, ক্রিস্টাল লেভেল বা মাইক্রো স্ট্রাকচার লেভেলে। তো এখন আমি যে ফেজ ডায়াগ্রামটা পড়বো that is concerned about the microstructure of an alloy or pure material, ঠিক আছে? সো ফেজ ডায়াগ্রামে আমাদের এই মাইক্রোস্ট্রাকচারটা লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা আসি যে অ্যালয় কি। তোমাদের কারো আইডিয়া আছে অ্যালয় কি? কেউ বলো তো। স্যার মিক্স টাইপের কোনো ধাতু? হ্যাঁ অবশ্যই মিক্স, বা এটাকে বাংলায় কি বলে, আমরা এটাকে সংকর বলতাম না? হ্যাঁ স্যার, সংকর ধাতু। হ্যাঁ, an alloy is defined as a combination of two or more elements of which one of the elements should be metal in major portion, মানে মেটালটা একটা মেজর পোর্শন থাকে অথবা যেই মানে দুইটা ম্যাটেরিয়াল নিয়ে তুমি সংকর করবা, যে ম্যাটেরিয়ালটা আছে ওটার মেটালিক বৈশিষ্ট্য বেশি হতে হবে, ঠিক আছে? The other could be metals or non-metals. The combination must be a part of a solid solution, মানে কম্বিনেশনটা হতে হবে সলিড সলিউশন, a compound or a mixture. এগুলোর মধ্যে there is a slight difference between the solid solution, a compound and the mixture. নেক্সট স্লাইডে যখন আমরা সলিড সলিউশন করব এই তিনটা পার্থক্যটা তোমাদেরকে আমি বলবো। With another metal or non-metal in order for it to be considered an alloy, অর্থাৎ আমার কম্বিনেশনটা কি হতে হবে? It should be a solid solution or a compound or a mixture with another metal or non-metal. The most common way to combine metals into an alloy is by, first of all, you have to melt them, then mixing them together and then allowing them to solidify and cool back to the room temperature. অর্থাৎ তুমি এটাকে মেল্ট করবা, তারপর মিক্স করবা, দেন এটাকে কুল করবা, স্লোলি কুল যেটাকে বলে ইকুইলিব্রিয়াম কুলিং করবা to solidify and cool back to the room temperature. So example কি হতে পারে দেখো, এই plain carbon steel is an alloy of iron and carbon, তাই না? কার্বন স্টিলটা কি? আয়রন আর কার্বনের একটা অ্যালয়। বা আমরা এই যে বাসাবাড়িতে যে স্টেইনলেস স্টিলটা দেই এটা কিসের অ্যালয়? এটাও হচ্ছে আয়রন কার্বন, এবং এটার মধ্যে এক্সট্রা হিসেবে কি দেয়? ক্রোমিয়াম দেয়, যার কারণে হচ্ছে তোমার এটার মধ্যে একটা গ্লসি লুক থাকে। There are two types of alloy, single phase alloy and another is multi phase alloy. হ্যাঁ, এখন আসতেছে এই যে সলিড সলিউশনটা। আমরা একটু আগে তিনটা ওয়ার্ড বলেছি, একটা হচ্ছে সলিড সলিউশন, আরেকটা কি? বলো তো, আরেকটা কি বললো? A compound. হ্যাঁ কম্পাউন্ড, আরেকটা হচ্ছে মিক্সচার। ওকে, তো সলিড সলিউশনের মধ্যে আমার দুইটা ম্যাটেরিয়াল থাকে, একটা হচ্ছে সলভেন্ট, আরেকটা হচ্ছে কি? সলিউট। মানে কাইন্ড অফ এটাকে যে দ্রব আর দ্রাবক, বুঝতে পারছো? Solvent represent the element or compound that is present in the greatest amount. On occasion, solvent atoms are called the host atoms. Solute is used to denote an element or compound present in a minor concentration and occasionally it's called the guest atom. অর্থাৎ আমি দেখতেছি কি সলিড সলিউশনে কি থাকবে? দুইটা পার্ট থাকবে, একটা কি বলতেছি সলভেন্ট, আরেকটা বলতেছি সলিউট। তাহলে a solid solution forms when the solute atoms are added to the host material, the crystal structure is maintained. তার মানে হচ্ছে আমি যখন সলিউট অ্যাটমসটাকে আমি সলভেন্ট অ্যাটমস এর মধ্যে আমি মিক্স করব, এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করবে, দ্যাট উড বি দ্য হোমোজেনাস এন্ড নো নিউ স্ট্রাকচার আর রিফর্ম। অর্থাৎ আমার ওই ক্রিস্টাল স্ট্রাকচারটাকে দুটো মিলে একটা ক্রিস্টাল স্ট্রাকচারই ফর্ম করবে, এবং এক্সেপ্ট ফর দিস কোনো এক্সট্রা কোনো ফেজ বা স্ট্রাকচার এখানে ফর্ম করবে না।
দেখো তারপরের লাইনটাই বলছে যে a solid solution is compositionally homogeneous, the impurity atoms are randomly and uniformly dispersed within the solid. ওইখানে impurity atoms বলতে ওই যে সলিউটটাকে বোঝাচ্ছে। and a solid solution is not a mixture. দেখো যে মিক্সচারের সাথে সলিড সলিউশনের একটা পার্থক্য আছে এই লাইনটাতে। a solid solution is not a mixture. A mixture contains more than one type of phase and the characteristics of phase are retained when the mixture is formed. অর্থাৎ মিক্সচারের মধ্যে একের অধিক ফেজ থাকে এবং তুমি যখন এটাকে একটা মিক্সচার করবা তখন তুমি আলাদা আলাদা ফেজ দেখতে পাবে। বাট on the contrary, the components of a solid solution completely dissolve in one another. আমার সলিড সলিউশন এর মধ্যে আমি যে মানে সলভেন্টের মধ্যে যে সলিড দিতেছি এগুলো আলাদা কোনো ফেজ প্রদর্শন করে না, দুটো মিলে একটা কি বলে দুটো মিলে একটা ফেজ প্রদর্শন করবে এবং ডোন্ট রিটেইন দেয়ার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। when they form the solution there would be no individual characteristics of solvent and solute, rather they will be the one. আরেকবার স্যার বুঝি নাই বুঝো নাই? মধ্যে আসলে কি বুঝাইতেছে আর ধরো, ডিফারেন্স। হ্যাঁ যেমন যেমন হচ্ছে তোমার একটা এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে সলিড সলিউশন, হ্যাঁ। লিকুইড সলিউশনটা কি? লিকুইড সলিউশনটা কি? একটা লিকুইড আর একটা লিকুইড মিক্স হবে, তাই না? ধরো পানি আর অ্যালকোহল, তুমি এটা কি ইচ্ছে মতো দিতে পারবে না, যতই দাও এটা শেষ হবে। দ্যাট ইজ কল্ড দ্য সলিড সলিউশন। অর্থাৎ পানি একটা ফেজ, লিকুইড একটা ফেজ, দুটো মিলিয়ে কিন্তু আলাদা একটা ফেজ তৈরি করতেছে এবং ওই ফেজটার মধ্যে এক্সেপ্ট দ্যাট নিউ ফেজ আমার অন্য কোনো ফেজ আছে কি? না স্যার, থাকে না। থাকে না। ফেজ হ্যাঁ, কি দ্যাট ইজ বুঝাইতেছে? কল্ড দ্য লিকুইড সলিউশন। এখন জাস্ট হচ্ছে এই লিকুইড সলিউশনের জায়গায় তুমি হচ্ছে ইয়েটা নিয়ে আসো, সলিড সলিউশনটা নিয়ে আসো। সাপোজ একটা সলিড আর একটা সলিড দুটো মিলিয়ে একটা নিউ সলিড হয়েছে, ওটার মধ্যে ওই ক্রিস্টাল স্ট্রাকচার বা অন্য কোনো ক্রিস্টাল স্ট্রাকচার না। দ্যাট ইজ কল্ড দ্য সলিড সলিউশন। আর মিক্সচারটা কি? মিক্সচারটা হচ্ছে ধরো সি ওয়াটার, এটার মধ্যে কি পানি লবণ তুমি লিকুইডের ক্ষেত্রে যেটা বললাম নতুন একটা স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে, বাট সলিডের ক্ষেত্রে কি যেটা আমি ম্যাক্সিমাম দিচ্ছি মানে মেজর ইসে দিচ্ছি যেটাকে আমরা সলভেন্ট বলে থাকতেছি ওইটার স্ট্রাকচারটাই গেইন করতেছে। হ্যাঁ, মোস্ট অফ দা কেস না ওটাই হয়। আমরা এই যে এরপরের ফিগারটাই দেখবো, এই যে পরের স্লাইডে ওটা আছে, বুঝতে পারছো? তোমরা যে কোশ্চেন গুলো করতেছো তারপরের স্লাইডে এটা আছে, ক্লিয়ার হয়ে যাবে তখন। তোমার ওই সলভেন্টের কিছু কিছু জায়গায় ওই আমার অ্যাটম গুলোকে সরিয়ে আমার ওইটা চলে আসে, দ্যাট উড বি দ্য হোমোজেনাস। আর আমি জাস্ট বলতেছি যে মিক্সচারের ক্ষেত্রে কি বলতেছি? মিক্সচারের ক্ষেত্রে বলতেছি ধরো যে সি ওয়াটার, এটার মধ্যে পানি আর লবণটা কি বা আমার যে বালির দানাগুলো এটা দেখতে পাওয়া যায় না, এটা যখন তুমি দুইটা মিক্স করলা এটা দুইটা ফেজই দেখা যাচ্ছে না? রেসপন্স করো। মানে স্যার সলিড সলিউশনে দুইটা মিলে একটা ফেজ হবে যেটা সেপারেট হ্যাঁ, করা হ্যাঁ, যাবে হ্যাঁ। না, আর Separate করা যাবে না। সেপারেট করা যাবে আলাদা ভাবে মিক্সচারের দুইটা। ক্ষেত্রে সেপারেট করা যাবে, বুঝতে পারছো? এখন সলিড সলিউশনের এক্সাম্পল এই যে এসএস হতে পারে। জি স্যার। তারপর হচ্ছে solid solutions are most likely to form when both solute metal and solvent metal have atoms of similar size, crystal structure and electronegativity. When the solid solution forms, atoms of solute occupy certain places in the lattice structure of the solvent. Depending upon the places occupied by the solute atoms, solid solution can be either substitutional or interstitial. এই যে জন্য কোশ্চেন করলা যে মানে সলভেন্টের এটা হবে নাকি, যে এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে সাবস্টিটিউশনাল আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এই যে খেয়াল করো, আমি যখন সলিড সলিউশনটা ফর্ম করব হতে পারে এই যে এগুলো একটা অ্যাটম গুলোকে সরিয়ে সরাসরি আমার ইমপিউরিটির অ্যাটমটা এইভাবে জায়গা করে নিছি, দ্যাট ইজ কল্ড দা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। আর যদি আমার এই যে আমার অ্যাটমিক যে গ্যাপ গুলো আছে এই গ্যাপের মধ্যে যদি আমার ইমপিউরিটিটা চলে আসে তাহলে মানে আকারে যদি ছোট হয় অ্যাটমিক সাইজ, দ্যাট ইজ কল্ড দা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন।
substitutional solid solution is formed when some of the atoms of the solvent are replaced by the solute atoms at their normal lattice point. It can be either ordered or disordered. মানে হচ্ছে অর্ডার ডিসঅর্ডার বলতে সাপোজ এইখানে আছে এইখানে আছে এইখানে আছে আমার অ্যাটম গুলো কি বলে সলিউট অ্যাটমস গুলো, এটা হচ্ছে অর্ডার। আর ডিসঅর্ডার কি হতে পারে, এইখানে একটা এইখানে একটা এইখানে একটা, মানে যেভাবে ডিসলভ করতে পারছে। This kind of solid solution is favored আবার বলেন, হ্যাঁ আর একটু আবার বলেন, একটু বুঝতে পারলাম না। মানে এই যে বলছে না যে আমার কি বলে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ক্যান বি আইদার অর্ডার্ড অর ডিসঅর্ডার। এখানে অর্ডার ডিসঅর্ডার বলতে বোঝাচ্ছে লাইক এখানে তো একটা দিয়ে জাস্ট এক্সাম্পল বোঝানো হয়েছে, লাইক এরকম তো আরো অ্যাটম থাকবে তাই না, আমি যখন ডিসলভ করব। তো এটা যদি এরকম হয় এইখানে 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 এইখানে, তাহলে একটা অর্ডারলি ম্যানার ফলো করলো না, একটার পর পর একটা, দ্যাট ইজ কল্ড দ্য অর্ডার। আর ডিসঅর্ডার কি, সাপোজ এইখানে একটা সলিউট আইটেম আসলো, এইখানে একটা সলিউট আইটেম আসলো, এইখানে একটা সলিউট আইটেম আসলো, দ্যাট ইজ কল্ড দ্য ডিসঅর্ডার। This kind of solid solution is favored when the atomic sizes of two metals are almost equal. Like ধরো কপার নিকেল অ্যালয়, এইগুলোর অ্যাটমিক সাইজ কি প্রায় কাছাকাছি না, নিকেল আর কত 10-11 হতে। সো যদি দুইটা অ্যাটমিক, হ্যাঁ স্যার হচ্ছে এই লাইনটা একটু আবার বলবেন যে হচ্ছে সলভেন্ট আর রিপ্লেস বাই দি সলিউট অ্যাটমস এট देयर নরমাল ল্যাটিস পয়েন্ট। স্যার নরমাল ল্যাটিস নরমাল ল্যাটিস, তুমি যদি এটার মধ্যে লাইনগুলো আঁকো না, ওই যে একটু আগে যে বললাম মানে কি বলে এটাকে, এটাকে তুমি 3 ডাইমেনশনাল ফেজ আঁকলে যে পয়েন্ট গুলোতে যেগুলো আছে এগুলোই তো ল্যাটিস পয়েন্ট। এক একটা অ্যাটম যে পয়েন্টগুলিতে স্যার যে আমার অ্যাটমগুলি আছে, হ্যাঁ এই যে আচ্ছা, এই ক্ষেত্রে 3 ডাইমেনশনটা কি হবে, আমার কার্সরটা দেখতেছো, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে বলতে মানে স্যার নিউ অ্যাটমটা ওই লাইন বরাবরই থাকতে হবে যেভাবে থাকে, মানে হ্যাঁ ল্যাটিসে। যদি ইয়েতে হয় মানে এই যে সাবস্টিটিউশনাল যদি হয়, তাহলে একটা সলভেন্টের ওইখানে জায়গায় এটা ইমপিউরিটি অ্যাটমটা চলে আসবে। আর ইন্টারস্টিশিয়াল এর ক্ষেত্রে ল্যাটিস পয়েন্টটা আসবে না, তাহলে যে গ্যাপটা আছে, এই যে দেখো interstitial solid solution is formed when atoms of a small atomic radius fit into the empty space or interstices of lattice structure of solvent atoms. Interstitial solid solution normally have limited solid solubility, অর্থাৎ এটা আনলিমিটেড পর্যন্ত সলিউবিলিটি শো করবে না, এই যে এরকম গ্যাপে গ্যাপে যদি হয়, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর আমরা আসি solubility limit. For many alloy system and at a specific temperature there is maximum concentration of solute atoms and that may dissolve in the in the solvent to form a solid solution, that is called the solubility limit. ও আচ্ছা, ভুলে গেছি ওই যে সলিড সলিউশনের সাথে কম্পাউন্ডের পার্থক্যটা। কম্পাউন্ড হচ্ছে তোমার কেমিক্যাল বন্ড ক্রিয়েট করে হচ্ছে আমার কম্পাউন্ডটা ক্রিয়েট হবে, বুঝতে পারছো? লাইক ওয়াটার হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে। এবং কম্পাউন্ডের মধ্যে ফিক্স থাকবে আমার যে ফেজেস গুলো থাকবে, ঠিক আছে, এগুলো আমার ফিক্স থাকবে কোনটা কি পরিমাণ অ্যামাউন্ট হবে। বাট সলিড সলিউশনে কোনটার কম্পোজিশন কি হবে তুমি এটা কিন্তু কোনো রেশিও, মানে তুমি নিজে রেশিওটা ঠিক করতে পারবা, কিন্তু পানির ক্ষেত্রে কি হয়, 2 অণু হাইড্রোজেনের সাথে 1 অণু কি বলতো, অক্সিজেন। হ্যাঁ এই যে এটা কি ফিক্স না? জি স্যার, পানি গঠনের ক্ষেত্রে fix। হ্যাঁ এটা হচ্ছে যে তোমার যে ফিক্স, দ্যাট ইজ কল্ড দ্য কম্পাউন্ড। বাট সলিড সলিউশনের ক্ষেত্রে এটা থাকে না আর কি। আর কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার মানে ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার হতে পারে, বাট সলিড সলিউশনের ক্ষেত্রে হচ্ছে একটা সিমিলার, ওই যে একটু আগে দেখছি যে একটাই থাকবে ক্রিস্টাল স্ট্রাকচার, বুঝতে পারছো? তাহলে স্যার ডিফারেন্স কি হলো, মেজর ডিফারেন্স? এই দুটোই তো মেজর ডিফারেন্স।
মেজর ডিফারেন্স হচ্ছে আমি সলিড সলিউশনে কি বললাম যে দুটো মিলিয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার হবে, তাই না? বাট কম্পাউন্ডের ক্ষেত্রে এই ক্রিস্টাল স্ট্রাকচারটা মানে এক হবে না, এক অধিক হতে পারে। আর সলিড সলিউশনের ক্ষেত্রে তোমার যেই কম্পোজিশনটা ওটাকে তুমি নিজে হচ্ছে কন্ট্রোল করতে পারবা বা বিভিন্ন রেশিও তুমি সেট করতে পারবা। বাট কম্পাউন্ডের ক্ষেত্রে ওই রেশিওটা ফিক্স থাকে, যেহেতু কেমিক্যাল বন্ড শেয়ারিং করে ওটা গঠিত হইতেছে। যেমন এক্সাম্পল হিসেবে পানির কথা বললাম। এই যে এবার দেখো সলিবিলিটি লিমিট। সলিবিলিটি লিমিট এটা কি একটা লিকুইড আর সুগারের একটা কম্পোজিশন। তো এটা হচ্ছে সলিবিলিটি লিমিট। তো এই সলিবিলিটি লিমিটের লেফট সাইডে হচ্ছে আমার সলিড লিকুইড সলিউশন, আর এই পাশে হচ্ছে লিকুইড সলিউশন প্লাস সুগার। যেমন ধরো যে যদি এরকম হয়, এটা কত 0 ডিগ্রি, এটা টেম্পারেচার, আর এটা হচ্ছে কম্পোজিশন, অর্থাৎ সুগারের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে আর ওয়াটারের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। অর্থাৎ একটা সার্টেন পয়েন্ট এটাতে সুগার কত 20%, এটাতে ওয়াটার কত 80%, দুটো মিলে কনসেন্ট্রেশন কত 100%। তো এটা হচ্ছে আমার সলিবিলিটি লিমিটটা আমার শো করতেছে। তো এটা প্রায় স্ট্রেট লাইনই বলতে পারো। সলিবিলিটি লিমিটটা কি? আচ্ছা, 60% সুগারের বেশি দিলে আর সলিউবল হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকমই। ধরো যে 20%, সরি 20 ডিগ্রি টেম্পারেচারে, হ্যাঁ, তাহলে 20 ডিগ্রি টেম্পারেচারে আমার সুগারের সলিবিলিটি লিমিট কত? ধরো এখান থেকে যদি এটা রেখাটা আনো 62%। বাট তুমি যদি টেম্পারেচারটা বাড়িয়ে দাও, লাইক 60 তে যদি চলে যাও, তাহলে তোমার সলিবিলিটি লিমিট কত সুগারের? 65 এরও ওই পাশে চলে গেছে, অর্থাৎ সরি 70 এর ওই পাশে চলে গেছে, তাই না? অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হচ্ছে আমার বলতো, এখান থেকে কি একটা ইয়ে ড্র করা যায় ডিসিশন? সলিবিলিটি বাড়ে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। এখন এই সলিবিলিটি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আনলিমিটেড সলিবিলিটি আর একটা হচ্ছে লিমিটেড সলিবিলিটি। আনলিমিটেড সলিবিলিটি কি? সলিবিলিটি এটা হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা দেখছি ওয়াটার এন্ড অ্যালকোহল। তুমি ওয়াটার আর অ্যালকোহল সাপোজ তুমি দুটো মিশাচ্ছ, এটা তুমি আনলিমিটেড টাইমস অফ টাইম, মানে আনলিমিটেড টাইমস তুমি এটাকে মিশাইতে পারবে, ঠিক আছে? Water and alcohol are soluble in each other. Furthermore, they display unlimited solubility regardless of the ratio of the water and alcohol. তুমি alcohol আর water যে অনুপাতে মিশাও না কেন, দুইটা মিলিয়ে সবসময় একটা homogeneous structure create করবে for the unlimited solubility. But limited হ্যাঁ, যে কোনো অ্যামাউন্ট হিসাব, কোনো বেশি হ্যাঁ, কম হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা এটা কোনো সমস্যা নেই, এটা দ্রবীভূত হবে। বাট অ্যাকসেপ্ট লিমিটেড সলিবিলিটিটা কি? এই যে আমরা এটা দেখছি ভাষায়, যে সাপোজ তুমি এই যে ইয়ের মধ্যে পানির মধ্যে লবণ মেশাচ্ছ, একটা সার্টেন টাইম পরে পানিটা কি আর লবণ দ্রবীভূত করবে? আছে নিচে অর্ধেক। হ্যাঁ, দ্যাট ইজ দ্য লিমিটেড সলিবিলিটি। তো এই যে হিউম রোথারি রুলস, এটা একটা রুলস আছে যে কখন আনলিমিটেড সলিবিলিটিটা হবে, আনলিমিটেড সলিড সলিউবল একটা ম্যাটেরিয়াল কখন হবে বা দুইটা ম্যাটেরিয়াল কখন হবে। এটার কয়েকটা শর্ত আছে, যে সাইজ ফ্যাক্টর, যদি তাদের সাইজ বা অ্যাটমিক ডিফারেন্স যদি 50% এর চেয়ে কম হয়, অর্থাৎ অ্যাটমস আমরা যে অ্যাটমিক সাইজটা বলছি এটা যদি কাছাকাছি বা সিমিলার সাইজের হয়, তাহলে এটা আনলিমিটেড সলিউবল হবে। ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম হইতে হবে, তাহলে এটা আনলিমিটেড সলিড সলিউবল হবে। বা এটাকে তুমি যদি ওই যে সরাসরি একটা ডিসিশন টানতে চাও, তাহলে এভাবে বলতে পারো, the greater the difference between the crystal structure, the less soluble the material is. বুঝতে পারছো? Similarly, valence, the ions must have the same valence, otherwise the valence electron difference encourage the formation of compounds rather than the solution. তারপর হচ্ছে greater the difference in electronegativity, lower the solubility. তো এগুলো হচ্ছে শর্ত, যে এই শর্তগুলো যদি তুমি পূরণ করতে পারো, অর্থাৎ সব ক্ষেত্রে যদি তুমি সিমিলার কাইন্ড অফ ম্যাটেরিয়াল ইউজ করতে পারো, সিমিলার সাইজ, সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার, সিমিলার ব্যালেন্স, সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি, then that would be
that would possess the unlimited solid solubility. তো আমরা এখন আসি ফেজটা কি। A phase can be defined as any portion including the whole of a system which is physically homogeneous within itself, bounded by a surface that separates it from other portions. For example, water has 3 phases. এটা দেখো, এটাকে যদি তুমি এভাবে রেখে দাও তাহলে কি হচ্ছে, ওয়াটার যদি একটা আইসকে এভাবে রেখে দাও, ওয়াটার কি হচ্ছে, সরি আইসটা গলতেছে, ওয়াটার হচ্ছে, আবার এটা ওয়াটারটা কি হচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। সো at this certain condition the water has 3 phases. ফেজের আর বৈশিষ্ট্যগুলো কি, এটা হোমোজেনাস হতে হবে, অর্থাৎ সিমিলার কম্পোজিশন থ্রু আউট দ্য ফেজ, এবং একটা ফেজ বাউন্ডারি থাকবে, একটা ফেজ থেকে আরেকটা ফেজকে আলাদা করা যাবে, ঠিক আছে। সরি, a phase has the following characteristics, এখানে বলাই আছে the same structure or the atomic arrangement throughout, roughly the same composition and properties throughout, and a definite interface between the phase and any surrounding on adjoining phase. অর্থাৎ আমার এখানে যে তিনটা ফেজ আছে, একটা ফেজ থেকে যেন আরেকটা ফেজকে আমি আলাদা করতে পারি। Free energy is a function of internal energy of the system and also the randomness of the disorder of the atoms of molecules. অর্থাৎ আমরা যে এন্ট্রপি বা randomness of atoms ওটাকে বলতেছি ফ্রি এনার্জি। একটা সিস্টেম তখন ইকুইলিব্রিয়ামে থাকবে if its free energy is at a minimum under a specified combination of temperature, pressure and composition. অর্থাৎ একটা সিস্টেম তখন ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে, যখন এই ফ্রি এনার্জি বা randomness of atom সবচেয়ে মিনিমাম থাকবে। আর ফেজ ইকুইলিব্রিয়াম কি, ফেজ ইকুইলিব্রিয়াম is reflected by the constancy with time in phase characteristics of a system. অর্থাৎ ধরো এই যে এরপরে যে ফিগারটা আছে, সরি, লাইক ধরো এই সিস্টেমটা আমি যদি বলি যে ওয়াটার এন্ড সুগার, ঠিক আছে, ধরি এটা হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন। তো এটা যদি ধরি যে ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি বলি, যদি এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে বা ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমি বলতে পারি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই সলিউবিলিটি লিমিট অনুযায়ী আমার কম্পোজিশন কত, ধরো এটা 68, ঠিক আছে, তাহলে আমার কি হবে, 68% সুগার থাকবে আর 32% কি থাকবে, ওয়াটার থাকবে। যদি এরকম থাকে তাহলে আমি ওটাকে বলবো কি, ফেজ ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। অর্থাৎ আমার যে ফেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে সেটাকে সে কনস্ট্যান্ট ধরে রাখতে পারবে। স্যার ফ্রি এনার্জি বলতে অ্যাকচুয়ালি হচ্ছে মানে সহজ কথায় কি মিন করে ওইটা একটু আরেকবার বলবেন? এন্ট্রপি পড়ছো না? জি স্যার, এন্ট্রপি বলছিলাম। ওটাই মানে হচ্ছে এখানে এন্ট্রপি কম বেশি থাকবে নাকি এন্ট্রপির অবস্থাটা কি হবে? এন্ট্রপির মিনিমাম থাকবে, যেটা আমার র্যান্ডমনেস থাকবে না। র্যান্ডমনেস থাকলেই তো আমার কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে না। ধরো তুমি অ্যালয় বানাতে চাচ্ছ, এটার কম্পোজিশন চাচ্ছ তুমি স্টিলের মধ্যে কার্বন চাচ্ছ তুমি 0.05%, হ্যাঁ, বাট যদি ফেজ ইকুইলিব্রিয়াম না থাকে তোমার তো এই কার্বন পার্সেন্টেজ কমে যাবে বা বেড়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে কি, তোমার অ্যাটমের যে অর্ডার বা র্যান্ডমনেস এটা কি হবে, এটা বেড়ে যাবে না। তো আমার ফেজ ইকুইলিব্রিয়ামটা জরুরি যেন এই পজিশন গুলো চেঞ্জ না করে অ্যাটম গুলো। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফিক্সড একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফেজ ইকুইলিব্রিয়াম। এখন আমরা আসি ফেজ ডায়াগ্রাম। Much of the information about the control of phase structure of a particular system is conveniently and concisely displayed in what is called the phase diagram, also termed as the equilibrium diagram. Now there are 3 externally controllable parameters that will affect the phase structure, temperature, pressure, composition. সচরাচর এগুলো দুইটাকে ধরে আমরা phase diagramটা অঙ্কন করি, and phase diagram are constructed when various combination of these parameters are plotted against each other. দেখো একটা ফেজ ডায়াগ্রাম কিভাবে আঁকি, আর আমরা ফেজ ডায়াগ্রাম থেকে কি কি ইনফরমেশন পাই, prediction of the number of phases, prediction of the chemical composition of phases, prediction of relative amount of phases, এগুলার আমরা কোয়ান্টিফাই করব আমরা
এরপরে আরো লেকচারে এগুলো রিলেটেড ম্যাথ আছে, কিভাবে আমরা ফেজ ডায়াগ্রাম থেকে এই জিনিসগুলো বের করতে পারি এগুলো দেখবো আমরা। তো একটা ফেজ ডায়াগ্রাম তোমার এই ইনফরমেশন গুলো দেয়, ঠিক আছে। আর ফেজ ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কুলিং বা সলিডিফিকেশনের উপর ডিপেন্ড করে আঁকা হয়। সাপোজ এখানে ধরো একটা ম্যাটেরিয়াল আছে এ, একটা আছে বি। তো এর কম্পোজিশন দেখাচ্ছে 100 থেকে শুরু করে ফ্রম লেফট টু রাইট 0 তে পৌঁছে গেছে, আর বিটা কি হচ্ছে 0 থেকে 100 লেফট টু রাইট দেখাচ্ছে। তো এটাকে যখন তুমি কুল করবা, যখন এই পোর্শনে তুমি কুল করবা, খেয়াল করে দেখো তো এটাতে কি পুরোটাই একটা পিওর মেটাল না? জি স্যার। তার মানে এটার সলিডিফিকেশনটা কি হবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারই তো হবে। এটা কি ভ্যারি করবে টেম্পারেচার? স্যার বুঝলাম না। বুঝো নাই? ধরো এটা ম্যাটেরিয়াল এ, ধরো ম্যাটেরিয়াল এটা হচ্ছে কি একটা পিওর নিকেল, ঠিক আছে। তো পিওর নিকেলটা সলিডিফাই করবে, নিকেলের ধরো সলিডিফিকেশন টেম্পারেচার এটা কি ভিন্ন ভিন্ন হবে? পুরোটাই তো নিকেল, এটার একটা টেম্পারেচারই হবে না? স্যার টোটালটা তো একটা হোল টেম্পারেচার থাকার কথা। মানে হোল টেম্পারেচার থাকার কথা, বাট এটার মধ্যে তো অন্য কিছুর মিশ্রণ নাই, পুরোটাই তো পিওর নিকেল। তো একটা নির্দিষ্ট টেম্পারেচারেই তো এটা সলিডিফাই করবে। দ্যাট ইজ ওয়াই ইটস ইউনিফর্ম। এই যে এই লাইনটা দেখো, এটা হচ্ছে ইউনিফর্ম। মানে যে কোনো একটা পিওর মেটালের জন্য টেম্পারেচার ফিক্সড, যে একটা ফিক্সড হ্যাঁ, যে টেম্পারেচার আছে যেটা টেম্পারেচারে এটা সলিডিফাই করবে। হ্যাঁ, আমি ওটাই বলছি। এটা হচ্ছে ইউনিফর্ম একটা সলিড, একটা লিনিয়ার লাইন থাকবে। বাট এই যে এই পোর্শনে দেখো, এটার মধ্যে 80% এ 20% বি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মিক্সচার দুইটা ম্যাটেরিয়াল, যার জন্য এটার একটা রেঞ্জের মধ্যে এটা সলিডিফাই হচ্ছে, ঠিক আছে। যে T1 আর T2 সিমিলারলি 60-40 এর জন্য একটা, 40-60 এর জন্য একটা, 20-80 এর জন্য একটা। আবার লাস্টে গিয়ে পার্সেন্ট বি, এটাও একটা পিওর মেটাল, তাই না? মানে পিওর ম্যাটেরিয়াল একটা। দ্যাটস ওয়াই এটার জন্য আমার যে কুলিং লাইনটা আছে এটা হচ্ছে একটা এই যে সরল রেখা হবে। তো তুমি যদি এটাকে, হ্যাঁ বলো। এখানে স্যার রেঞ্জ কেন হচ্ছে? ধরেন স্যার 80% একটা আছে আর 20% আছে, এটা তো স্যার একটা ফিক্সড অ্যামাউন্ট মেশানো। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটা ফিক্স, সলিডিফাই ঠিক হওয়ার আছে, কথা না? হ্যাঁ ফিক্স ঠিক আছে, বাট এখানে তো দুইটা ম্যাটেরিয়াল। তারপর স্যার একটা নির্দিষ্ট টেম্পারেচার সলিড হওয়ার কথা না, এখানে রেঞ্জ বলতে আসলে কি না, বোঝায় এটা আপনি কি রেঞ্জে নির্ণয় হবে। করতে একটা পারবেন? রেঞ্জ বলতে হচ্ছে এর জন্য এক এক ধরনের একটা টেম্পারেচার থাকবে, বি এর জন্য, দুটো মিলিয়ে একটা রেঞ্জ হবে। এই রেঞ্জের মাধ্যমে এই যে এরকম রেখা অনুযায়ী এটা সলিডিফাই করবে, ঠিক মানে আছে। মাঝে এটা এক মাঝে একটা, এটা এক একটা হচ্ছে এক একটা কম্পোজিশনের জন্য আমার কুলিং কার্ভ, বুঝতে পারছো? এক একটা কম্পোজিশনের জন্য এটা হচ্ছে কুলিং কার্ভ। এটা টেম্পারেচারের সাথে টাইমের একটা গ্রাফ। এখন এটাকে যদি আমি এই টেম্পারেচারের সাথে কম্পোজিশন দিয়ে যদি এটাকে আমি প্লট করি, তাহলে আমি পাবো হচ্ছে ফেজ ডায়াগ্রাম, যেখানে টি এটা হচ্ছে এ ম্যাটেরিয়ালের জন্য মেল্টিং পয়েন্ট, বিটা হচ্ছে বি ম্যাটেরিয়ালের জন্য মেল্টিং পয়েন্ট। স্যার হ্যাঁ, স্যার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে পার্সেন্টেজ যখন এর ক্ষেত্রে 100 ছিল আর পার্সেন্টেজ বি এর ক্ষেত্রে যখন 0 ছিল, তখন তো সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সলিডিফাই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যদি আর যখন, পার্সেন্টেজ এর হ্যাঁ, ক্ষেত্রে আর আমি যখন একটা কম্পোজিশন হবে তখন এটা একটা আর নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হবে। আর পার্সেন্টেজ বি নিচ্ছি, তখন কি এটার তাপমাত্রাটা চেঞ্জ হয়ে একটা T1 আর T2 মানে রেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটা রেঞ্জ বোঝাতে। হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি এটাই। আর যখন আবার পার্সেন্টেজ এর ক্ষেত্রে 0 নিচ্ছেন আর মানে আর বি এর ক্ষেত্রে 100 হয়ে যায়, তখন আরেকটা নির্দিষ্ট তাপমাত্রায় সেটা হ্যাঁ, তখন তখন হচ্ছে। হচ্ছে যে গ্রাজুয়ালি না, তো এটা কি বলে, এটা লিনিয়ারলি হচ্ছে। ইউনিফর্ম হচ্ছে, তার মানে সেটা হ্যাঁ, বোঝাচ্ছে। ইউনিফর্ম হচ্ছে। এখন এই তুমি যদি এই রেখাগুলোকে টেনে দাও তাহলে তুমি যেটা পাবা দ্যাট ইজ কল্ড দ্য ফেজ ডায়াগ্রাম। ও জি ভাবে স্যার। ফেজ ডায়াগ্রামটা হচ্ছে আসে, এভাবে ড্র করা হয় বিভিন্ন কম্পোজিশনের জন্য। এখানে যদি তুমি আরো কম্পোজিশন নিতা, আরো লাইন আসতো, আরো পারফেক্ট পেতা আর কি। তো এই যে ধরো এই যে যে রেঞ্জটা, এটাই এখানে একটা, যেহেতু এটা টেম্পারেচার এন্ড টাইম, এখানে কি করছে টেম্পারেচার এন্ড কম্পোজিশন, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই যে লাইনগুলো তোমার সরল রৈখিক রেখা হয়ে গেছে কম্পোজিশনের সাথে প্লট করার জন্য, বুঝতে পারছো?
শুনতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, হ্যাঁ স্যার স্যার স্লাইডটা কি দিয়ে দিবেন? আর স্যার স্লাইডটা ফেসিক্যাল হচ্ছে একটু এই বোঝাবেন চ্যাপ্টারটা শেষ করলে দেব। স্যার? হ্যাঁ? স্যার ফেস ইকুইলিব্রিয়ামটা একটু আরেকবার বলবেন? একজন কথা বলো। স্যার ফেস ইকুইলিব্রিয়ামটা একটু আবার বলবেন? ফেজ ইকুইলিব্রিয়াম। জি। আচ্ছা, ফেজ ইকুইলিব্রিয়ামটা হচ্ছে স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স নেব। এই যে সাপোজ এইটা ধরো একটা সরি, এটা কি এটা একটা ফেজ ডায়াগ্রাম, রাইট? বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, ধরো এটা একটা ফেজ ডায়াগ্রাম। তো এই ফেজ ডায়াগ্রামটা ফেজ ইকুইলিব্রিয়াম বলতে ওটাই বোঝাবে। সাপোজ যদি আমি বলি 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, আমার লিকুইডাস লাইন বরাবর আমার কম্পোজিশন কত থাকার কথা? দেখো তো, 20 20% অফ ওয়াট? কপার থাকার কথা, আর 80% কি থাকার কথা? নিকেল, তাই না? আমার জি। ফেজ ইকুইলিব্রিয়াম বলতেছে in case my phases of these alloys are equilibrium, then I will get the same composition at this exact temperature, যে 1200 টেম্পারেচারে আমি এই কম্পোজিশনটাই পাবো। বুঝতে পারছো? এবং ওই টেম্পারেচারে মানে আমার এই যে এখানে যেমন লিকুইড সলিড, লিকুইড প্লাস সলিড, এই যে ফেজ গুলো আছে, এটা আইডিয়াল কন্ডিশনে যেরকম থাকার কথা আমি যদি ঠিক ওরকমই পাই, দেন আই ক্যান সে যে ফেজ ইকুইলিব্রিয়ামই আছে। বুঝতে পারছো? জি স্যার। স্লাইডটা দিয়ে দিলে মনে হয় একটু ভালো হতো, না হলে স্যার সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করে একসাথে পড়তে গেলে প্রেসার। জি স্যার, স্লাইডটা আগে দিলে আমরা স্যার পড়াটা একটু আগে রাখতে পারি স্যার। স্যার এতটুকু করে রাখা যায়? আসলে ওভাবে দেওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে মানে এটা তোমাদের সাথে আমি ফার্স্ট কোর্স নিই, বুঝতে পারছো? তো ফার্স্ট কোর্স নিচ্ছি আমি, আসলে লেকচার করে করে তোমাদেরকে মানে মানে দেখা গেছে ধরো এই চ্যাপ্টারটার লেকচার এখনো পুরোপুরি আমি কমপ্লিট করিনি। স্যার তাহলে আজকে যতটুকু পড়াইছেন স্যার এই কয়টা পেজ দিয়ে দিলেও হয় স্যার। এটা তো একই হলো তো। তারপর কোন স্যার আজকে হচ্ছে ফেজ ডায়াগ্রাম পর্যন্ত স্যার একটু দিয়ে দিলে ভালো হয়, শুধু ফেজ ডায়াগ্রাম পর্যন্ত। নাহলে স্যার উইকে একটা করে ক্লাস আছে, 2-3 উইকের পড়া স্যার একসাথে স্যার বলবো না, ভুলে যাবো। তোমরা নোট তোলো না খাতায়? আমি তো তোমাদেরকে বই দিয়ে দিছি, এই যা পড়াচ্ছি এগুলো সব হচ্ছে ক্যালিস্টারের বই থেকে। বুঝতে পারছো? আচ্ছা স্যার। আচ্ছা, ইয়ে করো, তোমাদেরকে দেখো একটা গুগল